দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস প্রোগ্রামে। দর্শক আমরা এই অনুষ্ঠানে আপনাদেরকে চেষ্টা করে থাকি অভিবাসন, ট্যাক্স অথবা আপনাদের দৈনন্দিন জীবনযাত্রায় যে জিনিসগুলো জড়িত বা যেগুলো আপনারা ফেস করেন সেগুলোর নানা রকমের তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। আর আমাদের এই অনুষ্ঠানের বিশেষত্ব হচ্ছে আপনারা চাইলে সরাসরি আমাদের এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন, আপনাদের প্রশ্ন রাখতে পারেন, মতামত দিতে পারেন এবং আমাদের একজন বিশেষজ্ঞ অতিথি চেষ্টা করবেন আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দিতে বা মতামতের উত্তর দিতে। আমাদের টেলিভিশন স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেখানে আপনারা ফোন করতে পারেন অথবা আমাদের এই অনুষ্ঠান ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিং হচ্ছে সেখানেও আপনারা আপনাদের মতামত দিতে পারেন। আজ আমরা আমাদের অনুষ্ঠানটি সাজিয়েছি মূলত আপনার যে ব্যক্তিগত ইনজুরি বা আপনি আঘাতপ্রাপ্ত, আপনি যদি আপনারা জানেন যে আমরা যারা কাজ করি বিভিন্ন জায়গায় আমরা দুর্ঘটনাক্রমে অনেকেই নানা রকমের ইনজুরি শিকার হই, কিন্তু সেই সব ইনজুরির শিকার হলে তাতে করে নিজের জীবনের উপরে নেমে আসে একটি আসলে অসহনীয় কিছু যন্ত্রণা। কারণ আপনি কাজ করতে পারেন না, আপনার পরিবারের জীবিকা নির্বাহ বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কি করবেন? কিন্তু আপনারা জানেন যে আমেরিকা এমন কিছু আইন রয়েছে, এমন কিছু সিস্টেম রয়েছে যেখানে আপনি যদি কোনো কারণে দুর্ঘটনা পড়েনও সেখান থেকে আপনি কম্পেনসেশন পাবেন, ক্ষতিপূরণ পাবেন, যেটি দিয়ে ভবিষ্যতে আপনার জীবনযাত্রা স্মুথলি চালাতে সুবিধা হবে। সেই জায়গাগুলো নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব যে আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট বলেন বা আপনার ব্যক্তিগত আঘাত বলেন অথবা আপনি কোথাও পড়ে যান অথবা আপনার কাজের জায়গায় আঘাতপ্রাপ্ত হন, তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি কিভাবে ক্ষতিপূরণ পাবেন, আর এই ক্ষতিপূরণ পাওয়ার জন্য কি কি পদ্ধতিগুলো আপনাকে অবলম্বন করতে হবে সেটি যেমন রয়েছে, তেমনি আবার আপনাদের যাদের প্রপার্টি রয়েছে, সম্পদ রয়েছে, সম্পদ অনেক কারণে ধ্বংস হয়, নষ্ট হয়, সেক্ষেত্রে আপনি সেই প্রপার্টি ড্যামেজের ক্ষতিপূরণটি কিভাবে পাবেন, কিভাবে সেটি ক্লেম করবেন, এইসব নানা বিষয়। মূল কথা হচ্ছে আজ আমরা আলোচনা করব আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে সম্পদ, গাড়ি, সব জায়গায় আপনি যদি দুর্ঘটনার সম্মুখীন হন তাহলে সেটি থেকে কিভাবে আর্থিক ক্ষতিপূরণ আপনি পেতে পারেন, আপনার ভবিষ্যতের জন্য সেটি স্মুথলি চলবে, জীবন সহজ হবে এবং আর্থিকভাবে আপনি মোটামুটি স্বাবলম্বী হতে পারবেন আপনার এই দুর্ঘটনা থেকে। সেটি নিয়ে আমরা আলোচনা করতে চাই। এগুলো নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন আপনার আমাদের নিয়মিত আলোচক অ্যাটর্নি থানুন রিজভী, উনি পার্সোনাল ইনজুরি লয়ার, বাফেলো। থানুন ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ। থানুন ভাই, আপনি শুনলেন, আমি আসলে আপনার বেশি বড় ভূমিকায় যাব না। আপনার পরিচয় দেওয়ার সময় আমরা যেমনটা বলছি যে ইনজুরি, পার্সোনাল ইনজুরি লয়ার। আপনি সাধারণত মানুষের যারা ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকেন, চেষ্টা করেন যে এই মানুষটা দুর্ঘটনায় এত বড় ক্ষতি হয়েছে সেটি যাতে তার ভবিষ্যতের জীবনে ইম্প্যাক্ট না পড়ে সেটি নিয়ে মূলত আপনি কাজ করেন। আমরা আজকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চাই। শুরুতে একটু আমরা আজকে এর আগে আমরা হয়তো আপনার সঙ্গে এর আগের অনুষ্ঠানে আমরা কার অ্যাক্সিডেন্ট নিয়ে বিভিন্ন আলোচনা করেছিলাম, সেটি আপনি অনেকগুলো জিনিস উত্থাপন করেছেন। আজকে আমরা কার অ্যাক্সিডেন্ট থাকবে, আমাদের দর্শকরা অনেকে প্রশ্ন করতে পারেন, কিন্তু আমরা একটু কাজের জায়গায়, কর্মক্ষেত্রে আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় কাজ করে, বিশেষ করে কনস্ট্রাকশন ওয়ার্কার থেকে শুরু করে সেটা যে কোনো কাজের ক্ষেত্র হতে পারে। যেসব কাজের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ সেটি তো রয়েছেই, আবার কিছু কাজের ক্ষেত্রে তো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। তো সেক্ষেত্রে আমাদের যারা কাজের ক্ষেত্রে নানা রকমের ইনজুরি শিকার হন কিন্তু তারা এক পর্যায়ে নার্ভাস থাকেন, কি করবেন বুঝে উঠতে পারেন না, কোথায় যাবেন, কিভাবে যাবেন বা ক্ষতিপূরণ কিভাবে পাবেন। তো সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে শুরুতে একটা বেসিক একদম মানে যেটাকে প্রাইমারি লেভেলের কোশ্চেন দিয়ে আমি শুরু করতে চাই। যদি কোনো একজন মানুষ তার কাজের ক্ষেত্রে ইনজুরিতে পড়ে বা আঘাতপ্রাপ্ত হয়, প্রাথমিকভাবে আসলে তার কি কি পদক্ষেপ নেওয়া উচিত? আসসালামু আলাইকুম আমার সব ভিউয়ার্স টিভিএন এর। দুই রকমের ব্যথা আমরা কাজের পাই। এটা হচ্ছে যে আমরা ধরি যদি আমরা কনস্ট্রাকশন করতে যাই কারো বাসায়, ওইখানে যদি আমরা পরে ব্যথা পাই, ওইটা এক রকমের সিনারিও। আর হচ্ছে ধরেন আমরা ম্যাকডোনাল্ডসে কাজ করি, ম্যাকডোনাল্ডসে কাজ করার পর ম্যাকডোনাল্ডসে পরে গিয়ে ব্যথা পেলাম কাজ করার ক্ষেত্রে, ওইখানে আমি কি করবো? দুইটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট সিনারিও আমার কাছে মনে হয়। একটা হচ্ছে লেবার ল, আরেকটা হচ্ছে টিপিক্যাল ওয়ার্কার্স কম্প কেস। যখন আমরা ম্যাকডোনাল্ডস এর দিকে কাজ করি সেটা হচ্ছে আমাদের একটা ওয়ার্ক, মানে যদি আমরা W2 বা আমরা যদি একটা এমপ্লয়ি হই একটা এমপ্লয়ারের, তখন আমরা ওয়ার্কার্স কম্প ক্লেম ফাইল করতে পারি। কিন্তু আমরা যদি আমরা কাজ করি কারো আন্ডারে, কারো একটা বাসার যদি আমরা কনস্ট্রাকশন করছি আমরা হ্যান্ডিম্যান হিসেবে, তখন আমাদের একটা ক্লেম হয় এগেইনস্ট
দ্য প্রিমাইসেস ওনার, যে ইন্স্যুরেন্স কোম্পানি, যার বাসার যে ইন্স্যুরেন্স কোম্পানিটা আছে সেই ইন্স্যুরেন্স কোম্পানির গেছে আমরা একটা ক্লেম করি। সো ভাই এটা হচ্ছে একদম বেসিক। আচ্ছা, তার মানে আপনি বলছেন দু ধরনের ইনজুরির কথা বলেছেন। হ্যাঁ, মানে একটি বললেন তো যারা কনস্ট্রাকশন বা হার্ড ওয়ার্কিং বা বড় জবগুলোতে পায়, কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা তো আপনি বললেন এই কাজগুলো মানে ইনজুরিতে পড়ে, কিন্তু আমার আপনার কাছে জানার হচ্ছে যে যদি পড়ে, প্রথমেই একজন যিনি ইনজুরি ক্ষতিগ্রস্ত হয়েছে উনি কি করবে, প্রথমে কি করা উচিত উনাকে? যেমন আপনাদের কিছু নিশ্চয়ই উনি যদি মামলাও করতে যায়, কেস করতে যায় বা ক্ষতিপূরণের দাবি ক্লেম করতে যায়, তাহলে তো ওনার কিছু বেসিক ব্যাপার দরকার হয়। আপনি যদি স্টেপ বাই স্টেপ সেই জিনিসগুলো একটু বলতেন তাহলে অনেকের জন্য একটু সুবিধা হতো। তাহলে ভাই আমরা হচ্ছে ফার্স্ট আমরা যে ম্যাকডোনাল্ডস একটা সিনারিও ধরি, হ্যাঁ ম্যাকডোনাল্ডসে ধর আমরা কাজ করতেছি, ম্যাকডোনাল্ডসে কাজ করার সময় আমাকে অনেক একটা হেভি একটা লিফট করতে হয়েছে। সো হেভি লিফট করার সময় আমি পিছনে আমার একটা স্ট্রেন হয়েছে। স্ট্রেন বলতে হচ্ছে যে আমার পিছনে আমি একটা পিঠে আমি ব্যথা পেলাম, হঠাৎ করে মনে হলো যে আমি মানে জড়ো একটু বেশি করে মনে হয় একটা ব্যথা পেলাম পিছনে। তো আমি সাথে সাথে আমি কি করবো, আমার সুপারভাইজারকে আমাকে একটু জানাতে হবে যে সুপারভাইজার আমি একটা তোমার এই জিনিসটা হেভি লিফট করার সময় আমার মনে হয় আমি পিঠে একটা বাজভাবে একটু ব্যথা পাইছি। তো আমার হয়তো আমার ডাক্তারের কাছে যেতে হবে। তো ডাক্তারের কাছে তো গেল ভাইয়া, কিন্তু এই যে রিপোর্টটা যেগুলো সুপারভাইজারের সাথে, এই সুপারভাইজারকে জানানোর একটা রিজন আছে। ওয়াই? এই সুপারভাইজারটাই আমাদের যে ওয়ার্কার্স কম যে ক্যারিয়ারটা আছে, ওয়ার্কার্স কম ক্যারিয়ারটা কি? ওয়ার্কার্স কম ক্যারিয়ারটা হচ্ছে যখন আমি যদি আমার একটা এমপ্লয়ি কাজ করতে গিয়ে যদি আমার ফার্মে যদি পড়ে গিয়ে ব্যথা পায়, তখন আমাদের যে ইন্স্যুরেন্স কোম্পানি আছে ওয়ার্কার্স কম্প ইন্স্যুরেন্স, যেটা আমার সব এমপ্লয়ীদের জন্য আছে, সেই এমপ্লয়িকে ওরা ওয়ার্কার্স কম্পের যে ক্যারিয়ারটা আছে ওরা ওকে পে করবে ফর মেডিকেল বেনিফিটস অ্যান্ড ফর ওয়েজ লস। ভাইয়া ওয়েজ লস আমরা একটু ডিটেলে পরে যাবো, মেডিকেল বেনিফিটস আমরা একটু ডিটেলে একটু পরে যাবো। কিন্তু ইনিশিয়ালি দ্য রিজন ওয়াই আমি যেটা বললাম যে কেন আমরা সুপারভাইজারকে জানানো আমাদের খুব জরুরি, যে আমাদের একটা যে ওয়ার্কার্স কম যে বোর্ড নাম্বারটা, এখন আমি যখন ডাক্তারের কাছে যাবো, ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার তো বলবে আচ্ছা ঠিক আছে তুমি কি মেডিকেট ইউজ করবা নাকি না তুমি মেডিকেয়ার ইউজ করবা নাকি না কিভাবে ব্যথাটা পেলা। তখন তো আমার বলতে হবে যে না আমি তো কাজের সময় ব্যথা পেয়েছি, তাই না? তো কাজের সময় ব্যথা পেলে তাহলে তো ওরা বলবো আচ্ছা ঠিক আছে তো আমরা তোমাকে মেডিকেয়ার বিল করতে পারবো না, মেডিকেটও বিল করতে পারবো না, আমরা ওয়ার্কার্স কম বিল করবো। তো ওয়ার্কার্স কম এই জন্যই তখন আবার ডাক্তারের কাছে যদি আবার একটা সেকেন্ড টাইম একটা ফলো আপ ট্রিটমেন্ট করতে হয়, তখন এই ওয়ার্কার্স কম ক্লেম নাম্বারটাই বা ভাইয়া ওয়ার্কার্স কম বোর্ড নাম্বারটাই আমার লাগবে হচ্ছে সুপারভাইজার কাছ থেকে বা এইচআর এর কাছ থেকে। আচ্ছা থানুন ভাই, দুঃখিত আপনাকে একটু থামাতে হচ্ছে, আমাদের একজন দর্শক আছেন ফোনে, আমরা একটু প্রশ্নটা নিয়ে আপনার সঙ্গে বাকি আবার আলোচনাতে আসছি। দর্শক কে আছেন লাইনে, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম চৌধুরী রাহি, আমি ম্যানহাটনে থাকি। আচ্ছা হ্যাঁ রাহি ভাই বলুন আপনি। জি, আমার একটা প্রশ্ন হইলো, আমি গত কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করছি, আমি উবার ব্ল্যাক ড্রাইভার। এখন আপনার আমি অন ডিউটিতে অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং I didn't have any fault that accident. হ্যাঁ তারপরে এখন ঘটনাটা হইলো প্রিভিয়াস আমার অ্যাক্সিডেন্ট ছিল একটা, যখন আমি অ্যাক্সিডেন্ট করছি কিন্তু উবার আমাকে কোনো কম্পেনসেশন দেয় নাই, বা আমি নিজের গাড়িটাও ঠিক করছিলাম নিজের, ধরেন অ্যারাউন্ড 20-25 দিন বসে থাকার পরে ধরেন আমি $7,000 দিয়ে নিজের পকেট থেকে ঠিক করছিলাম। এখন আমার প্রশ্ন হলো, আমি এখন মোটামুটি একটু ইনজুর্ড আছি, প্লাস হইলো এখন আমি অন ডিউটিতে ছিলাম। এখন আমার উবার আমি ব্ল্যাক কম্পেনসেশনটা আমি কিভাবে পাইতে পারি, বা এটার আইনটা কিভাবে, বা আমার জন্য আইনগত মানে কোনো উপায় আছে কিনা সেটা জানতে চাইতেছি। আচ্ছা মানে আপনি বলছেন মানে ব্ল্যাক কার ফান্ড থেকে বা এই ধরনের যে কম্পোজিশন গুলো আপনার যে ক্ষতি হয়েছে সেটি কিভাবে পেতে পারেন। হ্যাঁ ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমাদের অতিথি থানুন ভাই আপনি নিশ্চয় শুনতে পেলেন আমাদের দর্শক যেমনটা বলছিলেন। ভাইয়া আমরা কি ফার্স্ট অ্যাক্সিডেন্ট নিয়ে কথা বলি সেকেন্ড অ্যাক্সিডেন্ট? ফার্স্ট নিয়ে ভাইয়া why didn't you get paid, মানে আপনাকে কেন পে করে নাই ভাইয়া, যেটা হচ্ছে ফার্স্ট যে অ্যাক্সিডেন্ট হইলো যে আপনি বললেন $7,000 আমি অন ডিউটিতে ছিলাম এবং ইভেন আমার যাত্রী আমার ফোনটা ধরেন আমার 4 জন যাত্রী ছিল, একজন সামনে বসছে, সে আমার ফোনটা মানে আমার বলতেছে মিউজিক চালানোর জন্য। তাই আমি বলছি দেখ অনলি 7 মিনিট ট্রিপস, আমি বলছি তুই অপেক্ষা কর, আমি একটু ভালো অবস্থান জায়গায় যাই, আমি তোর মিউজিক দিতেছি, বাট আই ডিডন্ট হ্যাভ ডাইরেক্ট মিউজিক, আমি জাস্ট ইউটিউব ইউজ করতে পারি। তো ও তখন সাথে আমার ফোনটা হাতে নিয়ে নিয়েছিল, তখন আমি ফোনটা নেওয়ার জন্য ওর দিকে তাকাইছি, এই সময় আরেকটা গাড়ির পিছনে লাগছে। তো ওই সময় তখন আমি ওর সাথে ওভারকে ইনফর্ম করি এবং পুলিশ রিপোর্টও তাই আসছে, পুলিশের রিপোর্ট দিয়েছে আমার ফেভারে।
যে প্যাসেঞ্জার ডিস্টার্বের কারণে সে কনসেন্ট্রেট লুজ করছে। আচ্ছা। বাট উবার এতটুকুই আমার কাছ থেকে খবর নিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করে বাস, আমাকে আর ওরা কোনো কম্পেনসেশনও দেয় না, কোনো কিছুই জিজ্ঞাসা করে না। আচ্ছা আচ্ছা বাট এবার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি জাস্ট হলো আমার লয়ার ধরছি, হলো আমার মানে যেটা অ্যাক্সিডেন্টটা হয়েছে এটার বাকিটার জন্য আমার ক্ষতিপূরণ বা বিভিন্ন জন্য আমি লয়ার ধরছি। বাট এই ওই লয়াররা আপনার এই ওভার ব্ল্যাকের ফান্ডের জন্য ওরা কোনো ইয়ে করে না, মানে ফাইট করে না। ওরা বলছে তুই আরেকটা লয়ার হায়ার করতে হবে, ওদের কারো কাছ থেকে ভালো কিছু আইডিয়া নিয়ে তুই এটাতে ক্লেম করতে হবে। করলে ওরা তোর যে যতদিন তুই কাজ করতে পারবি না, ইভেন তোর যে ট্রিটমেন্ট ওরাই দিতে হবে, বিকজ অফ ইউ আর দ্য অন ডিউটি। না, বুঝতে পারছি। মানে আপনার এখন প্রশ্ন হচ্ছে আপনি যে দ্বিতীয়বার অ্যাক্সিডেন্ট করেছেন সেখান থেকে আপনি কিভাবে ব্ল্যাক কার ফান্ড অথবা উবারের থেকে বা ওয়ার্ক এন্ড কম্পোজিশন থেকে কিভাবে আপনি ক্ষতিপূরণ পাবেন, সেটি কি কি করতে হবে সেটা। হ্যাঁ, এটা লিগ্যাল ওয়েটা কি? ওকে, ধন্যবাদ আপনাকে। থানুন ভাই, আপনি যদি একটু বলতেন। আমি একটু ফার্স্ট অ্যাক্সিডেন্ট নিয়ে একটু বলি প্লিজ। ফার্স্ট অ্যাক্সিডেন্টে কি হয়েছে ভাইয়া, আপনার হচ্ছে ফুল কভারেজ ছিল না। হ্যাঁ, যেহেতু আপনার ফুল কভারেজ ছিল না, আর ওইটা হচ্ছে রিয়ার এন্ড। সো টিপিক্যালি আমাদের ইনজুরি ওয়ার্ল্ডে যদি রিয়ার এন্ড গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, ওইটা হচ্ছে টিপিক্যালি ভাইয়া যে গাড়িটা মারছে সেই গাড়ির দোষ। তো এটা হচ্ছে প্যাসেঞ্জার, হ্যাঁ আপনাকে ডিস্ট্রাক্ট করছিল, আমি আই এম সো সরি। কিন্তু অন দ্য লিগ্যাল স্ট্যান্ড পয়েন্ট, না ভাই, আপনি তো এটা বুঝতে পারেন না। আমার হচ্ছে উবার ব্ল্যাক, হ্যাঁ, ব্ল্যাক কার ফান্ডের থেকে আমাদের একটা অ্যাক্সিডেন্ট বা যদি কোনো অসুবিধা হয়, ওরা একটা আমাদের প্রত্যেকটা ট্রিপ থেকে ওরা টাকা কাইটা নিয়ে যায়। জানি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আমি আসতেছি। থানুন ভাই, আপনি সেকেন্ডটা নিয়েই বলেন। প্রথমটা যেহেতু চলে গেছে ওটা নিয়ে তো আসলে উনি পুনর প্রশ্ন ছিল দ্বিতীয়টাতে উনি কেন ব্ল্যাক কার ফান্ড থেকে টাকা পায়নি বা উনি কিভাবে ক্ষতিপূরণ পেতে পারে। আচ্ছা, গুড ভাইয়া। আমি এখন আপিল করি না, আপিল করবো আর কি। হ্যাঁ, ওকে, আমরা বুঝতে পারছি আপনার। না, আই এম নট ওয়ার্কিং এট অল। আচ্ছা, গুড ভাইয়া। ব্ল্যাক কার ফান্ড যে লয়ারের কাছে আপনি গেছেন, হ্যাঁ, ওই লয়ার হচ্ছে পার্সোনাল ইনজুরি অ্যাটর্নি আমার মতো। হ্যাঁ, আমি কিন্তু ওয়ার্কার্স কম্প করি না ভাইয়া। ওয়ার্কার্স কম্পের জন্য আমার একটা স্পেসিফিক একটা লয়ার আছে, আমি যাকে ইউজ করি অলওয়েজ। হ্যাঁ, সো ওই এই লয়ারটা আপনাকে সেম কথাই বলতেছে যে হ্যাঁ, আমি তোমার পার্সোনাল ইনজুরি ক্লেম করবো। আমি হচ্ছে ওই ড্রাইভার যে তোমাকে হিট করছে, ওই গাড়ির ওই ড্রাইভার ওই ইন্স্যুরেন্স থেকে আমি টাকা নিব। পরে কি ভাই, উবারের যে ইন্স্যুরেন্স ক্যারিয়ার আছে লিবার্টি মিউচুয়াল, ওর এগেইনস্টে আমি একটা ক্লেম করবো ফর $1.25 মিলিয়ন। হ্যাঁ, এটা আমি করব। কিন্তু আমি তো হচ্ছে পার্সোনাল ইনজুরি অ্যাটর্নি, আমি ওয়ার্কার্স কম্প অ্যাটর্নি না। সো আমি ওয়ার্কার্স কম্প অ্যাটর্নি, তুমি একটা খুঁজে নাও। কিন্তু যখন আমাদের কাছে আমরা কেস পাই, তখন আমরাই হচ্ছে আমাদের যে পার্সোনাল ওয়ার্কার্স কম্প অ্যাটর্নি আমরা ইউজ করি, ওর কাছে আমি সুন্দর মতো থেকে সেন্ড করি যেন জিনিসটা স্মুথ হয়। ভাইয়া, যে লয়ার কাছে আপনি গেছিলেন, ওর কি বলা হচ্ছে যে তুমি কোনো একটা ভালো একটা ওয়ার্কার্স কম্প অ্যাটর্নি চিনো নাকি, আমাকে একজন রেফার করো। ভাই, আমারও অনেক নিউ ইয়র্ক সিটিতে ওয়ার্কার্স কম্প অ্যাটর্নি আছে, আমি আপনাকে রেফার করতে পারবো, কোনো সমস্যা নাই। ভাইয়া, ব্ল্যাক কার ফান্ড আপনাকে 66% দিবে। ফর এক্সাম্পল, ইফ ইউ আর্ন, আপনার যদি আপনি যদি $3,000 যদি আর্ন করেন ভাইয়া, আপনাকে পে করবে হচ্ছে $500 a week max. আর I have like 300 to 400 clients যারা খালি উবার আর লিফটের কাজ করে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার ক্লায়েন্ট। এদেরকে ভাইয়া ম্যাক্সিমাম ওরা পে করে হচ্ছে $350, $400। তবে এই $350-400 জন্য কি কি স্টেপ নিতে হবে ভাই, আমি আপনাকে এখন একটু বলি। ফার্স্ট অফ অল, আপনার তো ভাই একটা ওয়ার্কার্স কম্প অ্যাটর্নি লাগবে, কারণ আপনার যে পার্সোনাল ইনজুরি অ্যাটর্নিটার কাছে গেছেন, ও ওয়ার্কার্স কম্প করে না। তো ওয়ার্কার্স কম্পের জন্য আপনার একটা ওয়ার্কার্স কম্প একটা অ্যাটর্নি খুঁজতে হবে ভাইয়া। তো ওয়ার্কার্স কম্প অ্যাটর্নি খুঁজে পরে আপনাকে ফার্স্ট থিং বলবে যে তুমি আমাকে একটা ডিসেবিলিটি স্টেটমেন্ট দাও। ডিসেবিলিটি স্টেটমেন্টে কি, যে ভাইয়া যে কাজ করতে পারতেছে না ফর এ মান্থ অর ফর 2 মান্থ বা লাস্ট 3 উইক আগে যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, তাহলে একটা ডক্টর বা একটা কাইরোপ্র্যাক্টর, ভাইয়া আই এম শিওর আপনি একটা কাইরোপ্র্যাক্টর কাছে যাচ্ছেন, রাইট? হ্যাঁ, আমার ডক্টরই আমাকে এই অ্যাডভাইসটা করছে ভাইয়া। কিন্তু ডক্টর কোন ডক্টর, প্রাইমারি কেয়ার ডক্টর আর কাইরোপ্র্যাক্টর? আপনি সরি আবার বলেন, আমি কথাটা বুঝি না। কিন্তু ভাই, আপনার যে ডাক্তারটা, যে ডাক্তার কাছে আপনি এখন ট্রিটমেন্ট করতেছেন, হ্যাঁ, ও কি একটা কাইরোপ্র্যাক্টর? গুড। তাহলে ভাইয়া, এই কাইরোপ্র্যাক্টরকে কি বলতে হবে কালকে গিয়ে, যে আমাকে একটা ডিসেবিলিটি স্টেটমেন্ট দাও। এই ডিসেবিলিটি স্টেটমেন্টে কি, যে ওইখানে লিখে দিবে যে আমার পেশেন্ট ক্যানট ওয়ার্ক ফর 1 মান্থ। হ্যাঁ ভাইয়া, এই 1 মান্থে যখন শেষ হয়ে যাবে, আবার একটা ডিসেবিলিটি স্টেটমেন্ট নেবেন ভাইয়া। ওই স্টেটমেন্ট গুলো আপনার ওয়ার্কার্স কম্প অ্যাটর্নিকে দিবেন। ওয়ার্কার্স কম্প অ্যাটর্নি এটা ব্ল্যাক কার্ড ফান্ডের সাথে একটা ক্লেম ক্রিয়েট করবে, ওয়ার্কার্স কম্প বোর্ড নাম্বার দিবে। এই ওয়ার্কার্স কম্প বোর্ড নাম্বারটা আর ক্লেম নাম্বারটা নিয়ে
আপনি মেডিকেল ট্রিটমেন্ট গুলো নেবেন। এখানে ভাই আরেকটু ডিটেলে আমি যাই। কায়োপ্র্যাক্টর তো ভাই কোনো কায়োপ্র্যাক্টর আপনাকে ফিজিক্যাল থেরাপি দিচ্ছে, কিন্তু ওয়ার্কার্স কম্প কেসের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যান অর্থোপেডিক। ওয়াই? কারণ না, এই অর্থোপেডিক থেকে আমাকে রেফার করছে, আমি ওই যে বৃহস্পতিবারে ওনার কাছে যাবো আর কি। গুড ভাই, ডোন্ট মিস দ্যাট অ্যাপয়েন্টমেন্ট প্লিজ। এটা কিন্তু মিস করলে আবার সমস্যা। সো ভাই অর্থোপেডিক কাছে গেলে কি হবে ভাইয়া? অর্থোপেডিক আপনাকে একটা এমআরআই করতে পাঠাবে। এমআরআই করতে পাঠানোর পর আপনার হচ্ছে ওকে আরেকটু পরে ওরা আবার ফলো আপ একটা ট্রিটমেন্ট দিবে। ফলো আপ ট্রিটমেন্ট পর আপনাকে বলবে যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোমার তো তোমার যা ব্যথা পাইছো, তুমি ফিজিক্যাল থেরাপি নাও, হ্যাঁ, বা ইনজেকশনস নাও। তাহলে ভাই এগুলো এই যে ওয়ার্কার্স কম্পে, আবার আমরা ব্যাক করি ওয়ার্কার্স কম্পে কোনো সময় পে করে না আনলেস একটা অর্থোপেডিক ইনভলভ হয় ভাইয়া। তো অর্থোপেডিক কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সো ওয়ার্কার্স কম্পের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অর্থোপেডিককে দেখে দেখে আপনাকে ওই এখন তো ভাই আমরা হচ্ছে ওয়েজ লস দিলাম যে ঠিক আছে আমার এখন ডিসেবিলিটি স্টেটমেন্টটা আছে, আমার হচ্ছে ওয়ার্কার্স, আমার একটা অর্থোপেডিক আছে, আমি ট্রিটমেন্ট করতেছি। ইন দ্য মিনওয়াইল ভাইয়া আপনার যে আর্নিং করছেন লাস্ট 3 মান্থস, হ্যাঁ, উবারে বা লিফট যাই যেভাবে আপনার টাকা কামাইছেন লাস্ট 3 মান্থসে ভাইয়া আপনি এগুলা একটু গ্যাদার করেন যে আপনি যে ওয়ার্কার্স কম্প অ্যাটর্নির সাথে যখন কথা বলবেন যেন আপনি রেডি। এই যে দেখো আমার ডিসেবিলিটি স্টেটমেন্ট আমার সাথে আছে, আমার 1099 আমার সাথে আছে, প্লাস আমার লাস্ট 3 মান্থসে যে আমি আর্ন করছি এটা আমার সাথে আছে। এই যে না, ওয়ার্কার্স কম্প অ্যাটর্নি বলবে ওয়াও তুমি তো সবকিছু রেডি, তোমার কাছে সবকিছু আছে, ভেরি গুড। তখন কি হবে, ওয়ার্কার্স কম্প অ্যাটর্নিটা ভাইয়া রাইট অ্যাওয়ে একটা ওয়ার্কার্স কম্প বোর্ডের সাথে একটা রিটেইনার ফাইল করবে। এই রিটেইনার ফাইল করলে কি হবে, ভাইয়ার একটা ওয়ার্কার্স কম্প বোর্ড নাম্বার থাকবে, একটা ক্লেম নাম্বার থাকবে। তারপর ভাইয়া ওয়ার্কার্স কম্প বোর্ড তখন বলবে, মানে ক্যারিয়ার, ওয়ার্কার্স কম্পের যে ইন্স্যুরেন্স ক্যারিয়ার আছে, ও বলবে হ্যাঁ তোমার ক্লায়েন্ট বেশি ব্যথা পায় নাই আর এত টাকা কামাই করতো না, আমি এখন $200 করে দিব। তার মানে আমি থানুন ভাই আপনার কথা বুঝতে পারলাম, মানে তার মানে হচ্ছে ওনার পক্ষে এই ধরনের কেসে যারা অ্যাক্টিভ ওয়ার্কিং এর মধ্যে ইনজুরিতে পড়ে, সেটা উবার হোক বা আপনি যেটা ডেলিভারি হোক, যেই হোক না কেন, উনি চাইলে কিন্তু ওয়ার্কার কম্পোজিশন এবং আপনি যেটা বললেন যে উনি যেহেতু উবার চালায় ব্ল্যাক কার্ড ফান্ডে অ্যাপ্লাই করতে পারবে, সেক্ষেত্রে ওনার 3 মাসের যে ইনকাম সেটার উপর ডিপেন্ড করে আপনি বলছেন 66% পর্যন্ত দেয়, এটাই তো? একটা জিনিস আমি একটু কারেক্ট করি প্লিজ, ডেলিভারিজে কোনো ওয়ার্কার্স কম্প নাই। ওকে, হ্যাঁ, ইটস জাস্ট এটা হচ্ছে খালি রাইড শেয়ার, খালি রাইড শেয়ার, মাইলস, এগুলোতে হচ্ছে ওয়ার্কার্স কম্প আছে। ভাইয়া আমি জানি ভাইয়া একটু ওয়ারিড হচ্ছে ফার্স্ট অ্যাক্সিডেন্ট নিয়ে, প্লিজ আমার এটা বলতে হবে ভাইয়া, লেট মি টেল দিস ওয়াই। ফার্স্ট অ্যাক্সিডেন্টে কি হয়েছিল, আপনার হচ্ছে ফুল কভারেজ ছিল না, হ্যাঁ, আপনার খালি লাইবিলিটি ছিল। তাইলে ভাইয়া কি হইলো, যে গাড়িটাকে আপনি হিট করছেন ওই গাড়ি তো আপনাকে পে করবে না। আর লিবার্টি মিউচুয়াল যে উবারের থার্ড পার্টি ভাইয়া, দে ডোন্ট পে আনলেস ইউ হ্যাভ ফুল কভারেজ। কিন্তু ভাই ফুল কভারেজ থাকলেও $2500 ভাইয়া ডিডাক্টেবল আছে। মানে যে আপনার যে এইটা হইছে আর কি বেসিক্যালি ফার্স্ট এর ইস্যুটাতে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমরা যে জায়গাটাতে ছিলাম, আপনি এই যেমন যে দর্শকে প্রশ্ন করেছে যে ইনজুরির ব্যাপারটি, সেটি ছিল হচ্ছে আপনি গাড়ির অ্যাক্সিডেন্ট, আমরা ছিলাম হচ্ছে ব্যক্তিগত মানে কাজের জায়গার ব্যাপারে, যাই জায়গাটাতে আপনি বলছিলেন কাজের জায়গাতে ইনজুরি পড়লে আপনি যেটা বললেন যে যেই স্টেপগুলোর কথা, প্রশ্ন হচ্ছে কাজের জায়গাতে তো আবার এমনও হয় অনেকেই কাজের জায়গাতে ইনজুরি পড়ে, কিন্তু এমন কোনো বাধ্যবাধকতা আছে কিনা যে কতদিনের মধ্যে আবেদন করতে হবে, কতদিনের মধ্যে ক্লেম করতে হবে এবং সে প্রুফটা আসলে কিভাবে করবে? এটা একটা খুব সুন্দর কোশ্চেন। এই কোশ্চেনটা হচ্ছে আমাদের যেমন গাড়ির অ্যাক্সিডেন্টের সময় আমাদের 30 দিন থাকে, আমাদের একটা নো ফল অ্যাপ্লিকেশন ফাইল করতে হয়। ওয়ার্কার্স কম্পে এরকম কোনো টাইম ফ্রেম নাই। সো ওয়ার্কার্স কম্পে আমরা যে কোনো সময় আমরা ওয়ার্কার্স কম্পে একটা ক্লেম একটা ফাইল পারি, অ্যাজ লং অ্যাজ একটা কন্টিনিউয়াস ট্রিটমেন্ট আছে। আর একটা জিনিস ভাইয়া, যে আপনার হচ্ছে একটা ওয়ার্কার্স কম্প অ্যাটর্নি ইজ নট গোনা টেক ইওর কেস যদি আপনি কাজ করেন। যদি আপনি ওয়ার্কার্স কম্প অ্যাটর্নিরা অনলি টাইম যখন ওরা ইনভলভ হয় যদি আপনি কাজ মিস করেন। সো আপনি যদি কাজ মিস করেন তাহলে আমি একটা ওয়ার্কার্স কম্প অ্যাটর্নি আপনার কেসটা আপনার সুন্দর মতো নিয়ে নেবে। আর যদি বলে যে না আমি কাজ করতেছি কিন্তু খালি থেরাপি নিচ্ছি, ট্রিটমেন্ট করছি, তখন ওয়ার্কার্স কম্প অ্যাটর্নি বলবে যে আমি এই কেসটা নিব না, কারণ এখানে আমার রিকভারি করার স্কোপ অনেক কম, কারণ ট্রিটমেন্টের সময় আমরা কোনো টাকা পাই না। কিন্তু কাজ যে মিস করলে একটা সেকশন 32 সেটেলমেন্ট আছে, একটা SLU স্কেডিউল লস অফ ইউজের একটা সেটেলমেন্ট আছে, যে সেটেলমেন্টটা ওয়ার্কার্স কম্প পে করে, কিন্তু ওয়ার্কার্স কম্প অনলি টাইম এটা পে করবে when আপনি কাজ মিস করলে। আচ্ছা, তো সেক্ষেত্রে ফর্ম C3 এর ব্যাপারটি একটু যদি বলতেন। ফর্ম C3 তো 2 বছর পর্যন্ত সময় থাকে, আপনি বললেন ওয়ার্কার কম্পোজিশনের ব্যাপারটি। হ্যাঁ, C3 হচ্ছে আমাদের যেমন হচ্ছে আমি তো পার্সোনাল ইনজুরি অ্যাটর্নি, হ্যাঁ, আমি কিন্তু ওয়ার্কার্স কম্প একদমই হ্যান্ডেল করি না, কিন্তু আমার অ্যাটর্নি আছে যার সাথে এরকম 5-6টা লয়ার আছে, ওদের সাথে আমি কাজ করি সারাক্ষণ।
হ্যাঁ C3 কি করে, C3 হচ্ছে আমার যে কাইরোপ্র্যাক্টর আমি যাকে সেন্ড করি, ওই কাইরোপ্র্যাক্টরটাই C3টা ওরা ফিল আউট করে। ওই C3টা ফিল আউট করে দিয়ে ওরা হচ্ছে আমার অ্যাটর্নিকে সেন্ড করে, ওই অ্যাটর্নি পরে এটা ফাইল করে হচ্ছে ওয়ার্কার্স কম্প বোর্ডের সাথে। আচ্ছা, সেটা তো বুঝতে পারছি। আচ্ছা, আমরা এই যে ইনজুরির যে ব্যাপারটি আপনি বললেন, যেমন ওয়ার্কার কম্পোজিশন অন্য অ্যাটর্নিরা করছে, আপনি পার্সোনাল ইনজুরি করছেন, কিন্তু আমি যদি আসলে আপনার কাছে জানতে চাই বা আমাদের অনেক দর্শকও জানতে চাই যে সাধারণত কত টাইপের এই ইনজুরিটা রয়েছে, মানে এই যে ক্ষতিপূরণের যে জায়গাটা, কত ধরনের ক্ষতিপূরণ হতে পারে? যেমন আমরা বেসিক যতটা জানি 4 ধরনের ক্ষতিপূরণের কথা বলা হয় সাধারণত, যেমনটা কার অ্যাক্সিডেন্ট ক্লেম, মেডিকেল আপনি মেল প্র্যাকটিস ক্লেম, স্লিপ অ্যান্ড ফল অ্যাক্সিডেন্ট, অ্যান্ড অ্যাগেন হচ্ছে অ্যাক্সিডেন্টাল আপনার রং ডেথ যেটা, সেটি। এই যে 4টা ভাগের প্রতিটাতেই কি ডিফারেন্ট স্টেপ মেনটেন করতে হয় নাকি প্রায় একই রকম? না, they are very different, very different. একটা কুকুর কামড়ের স্টেপ খুবই কম। একটা কুকুরের যদি আপনার কামড়ে একটা আঘাত হন, স্টেপ খুবই কম। যদি আমার একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, এটা স্টেপ গুলো একটু বেশি হয়, কারণ আমাদের পেপার ওয়ার্ক অনেক ফাইল করতে হয়, অনেক কিছু প্রুফ করতে হয়। যদি আমার একটা প্রেমিসিস কেস বলতে কি ভাই, যে আপনি পড়ে গিয়ে যদি ব্যথা পান বা স্লিপ খেয়ে যদি ব্যথা পান, এগুলোর স্টেপস গুলো অনেক কম। হ্যাঁ, কিন্তু যদি এটা লেবার ল কেস হয়, ফর এক্সাম্পল কনস্ট্রাকশন করতে গিয়ে আপনি রুফ থেকে পড়ে গেছেন, তখন ভাই আমাদের কয়েকটা আমাদের লেবার ল আন্ডারে যদি আমরা যখন কেস যখন আমরা ফাইল করি কোর্টের সাথে, সামান্স এ কমপ্লেন্টে যখন ফাইল করি, তখন আমাদের কিছু স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ করতে হয় যেটা লেবার ল স্পেসিফিকলি গভর্ন করে। when it comes to step and procedures, আমি বলবো যে গাড়ি অ্যাক্সিডেন্টের সময় সবচেয়ে বেশি স্টেপস, সবচেয়ে বেশি প্রসিজার। আবার একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে কিন্তু আপনি যে কাজ যে মিস করতেছেন, যে আমি কাজ করতে পারতেছি না 6 মাস ধরে, 2 মাস ধরে, 3 মাস পরে, আমি 1 বছর কাজ করতে পারতেছি না, এই টাকাটা পে করে হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি। কিন্তু একটা কুকুর কামড়ে কেউ কিন্তু আপনাকে কাজ মিস করার জন্য পে করতেছে না। আপনার যদি পড়ে গিয়ে যদি কোথাও ব্যথা পান, কেউ কিন্তু আপনার কাজ মিস করার জন্য পে করতেছে না। কাজের ক্ষেত্রে যদি আমি কাউকে হ্যান্ডিম্যান হিসেবে যদি কাউকে হেল্প করতে যাই, তখন যদি ব্যথা পাই, তখনও কিন্তু আমাকে কেউ পে করতেছে না ওয়েজ লসটা। কিন্তু আমি যদি ধরেন আমি ম্যাকডোনাল্ডস ফর এক্সাম্পল, ম্যাকডোনাল্ডসে যদি পড়ে গিয়ে ব্যথা পাই, আমি কাজ করার সময়, তখন আমাকে ওয়েজ লস পে করবে। তো আমরা ওয়েজ লসটা বলতে বারবার ভাই আমি ওয়েজ লসটা বলতেছি, তার মানে হচ্ছে যে কাজ মিস করলে যে টাকাটা আমরা পাই আর কি মাসে, একমাত্র ওয়ার্কার্স কম্প পে করে 66%, আর গাড়ি ইন্স্যুরেন্সের সময় 80% পে করে। আর গাড়ি ইন্স্যুরেন্সের 80%টাও ক্যাপড টু $2,000। সো $2,000 আপনাকে বেশি পে করবে না। কিন্তু এখানে একটা মজার এক্সেপশন আছে। এক্সেপশনটা কি, যে ইফ আমি যদি চাই তাহলে আমি একটা এক্সট্রা কভারেজ কিনতে পারবো। এটাকে বলি হচ্ছে আমরা APIP আর OBEL, অ্যাডিশনাল পিপ বেনিফিটস আর অপশনাল পিপ বেনিফিটস। এই দুটো যদি আমি কভারেজ যদি নেই, তাহলে আমি $2,000 উপরে আমি আরো $500-600 ক্যালকুলেট করে ওরা আমাকে ওটা পে করবে। কিন্তু যদি আমার এই কভারেজ যদি কিনা না থাকে, তাহলে ম্যাক্সিমাম দেখে না যদি পে করবে হচ্ছে $2,000। আর ওয়ার্কার্স কম্প স্ট্রিক্টলি 66%। ওকে, বাট যদি বা আমার একটা প্রশ্ন আছে, আমরা একটু আপনাকে সেই প্রশ্নটা করব। যেমন আপনি বলছেন যেটি হচ্ছে ওয়েজের ব্যাপারটি বলছেন, যারা এমপ্লয়, কিন্তু যারা এমপ্লয় না, হয়তো ম্যাকডোনাল্ডসে কোনো কিছু প্রোডাক্ট কিনতে গিয়েছে বা কোনো একটা রেস্টুরেন্টে কিনতে গিয়েছে, সেখানে যদি ইনজুরি হয় সেটা কিভাবে হবে সেটা আপনার থেকে জানবো। আমাদের কিছু দর্শক আছেন একটু অনলাইন টেলিফোনে, আমরা প্রশ্নগুলো নিয়ে আপনার সঙ্গে এটা নিয়ে আলোচনা করতে চাই। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি এমডি। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। আপনি একটু লাউড স্পিকার না রেখে ফোনে একটু কথা বলেন। আমার নাম এমডি আবুল কালাম আজাদ। আমি আনএমপ্লয়মেন্ট, আমার জব চলে যাওয়া বাদে আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করেছিলাম। আপনি হেডফোন খুলে আপনি ফোনটা কানে নিয়ে কথা বলুন, আপনার নেটওয়ার্ক ক্লিয়ার না। আমার জব চলে যাওয়া বাদে আনএমপ্লয়মেন্টের জন্য আমি আনএমপ্লয়মেন্টের অ্যাপ্লাই করেছিলাম। আমার সিপিও বাসাতে আমার সেটেলমেন্ট দেন না। আমি এর জন্য কি করতে পারি? আমি ইভেন কি 2 বার
গেছি। আর জানার দুঃখিত জন্য- দর্শক, আমরা দুঃখিত, আপনার কথা বোঝা যাচ্ছে না। আপনাকে বারবার বলছি, আপনি হেডফোনটা খুলে কানে নিয়ে কথা বলুন ফোন। আই থিঙ্ক আনএমপ্লয়মেন্ট একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আনএমপ্লয়মেন্ট ছিল, কিন্তু আমরা বুঝতে পারিনি দর্শক। আচ্ছা, আরেকজন আমাদের রয়েছেন লাইনে। আপনি দর্শক কে আছেন, নাম বলে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাই, আপনি প্রশ্নটি করুন। আচ্ছা ভাইজান, 2016-এ আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, রাইট? তো আমি এক লয়ারের কাছে কেসটা দিছি, কিন্তু ওই লয়ার নাকি এখন ডিসঅ্যাপিয়ার্ড। তো এখন আমার কি করতে হবে এখন? বাট কেস অলরেডি কোর্টে। আচ্ছা, গুড, ভেরি গুড, ভেরি গুড। আমি আমি এই কোশ্চেনটা করতাম যে কেসটি কি কোর্টে নাকি? যদি কেসটা কোর্টে থাকে তাহলে এটা আরেকটা লয়ার এটাকে আবার রিওপেন করতে পারবে। আর কারণ কি, আমাদের 3 বছরের মধ্যে একটা কেস করতে হয়। এখন ভাইয়ার হচ্ছে 2016-এ হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো 2019-এর মধ্যে আমার এটা কেস কোর্টের সাথে ফাইল করতে হবে। আমি যদি 2019-এর মধ্যে যদি আমি কেস ফাইল না করি, তাহলে ভাইয়ার কোনো রিকভারি নাই। যেহেতু এটা অলরেডি কোর্টের সাথে আছে, তাহলে আমাদের একটা মোশন ফাইল করতে হবে। মোশন ফাইল করে এটা রিপোর্ট করা যাবে, অ্যাজ লং অ্যাজ এটা জাজ ডিসমিস উইথ প্রেজুডিস করে নাই। সো আই ডোন্ট থিংক যদি লয়ার যদি উধাও হয়ে যায়, মানে সরি মানে যদি আর নো লঙ্গার অ্যাভেলেবল থাকে বা যদি না খুঁজে পাওয়া যায়, তখন ভাই হচ্ছে ওই ক্ষেত্রে হচ্ছে একটা মোশন ফাইল করলে জাজ এটা রিওপেন করবে, অ্যাজ লং এজ এটার উপরে কোনো জাজমেন্ট হয় নাই যে জাজমেন্ট করে বলছে যে ও ডিসমিস উইথ প্রেজুডিস। ডিসমিস উইথ প্রেজুডিস আর ডিসমিস উইথ নন প্রেজুডিসের মধ্যে পার্থক্য আছে। যদি ডিসমিস উইথ প্রেজুডিস হয়, তাহলে ভাইয়া উই ক্যানট রিওপেন দ্য ফাইল, এটা আবার নতুন করে কেস সেপারেট ওপেন করা যাবে না। আর যদি ডিসমিস উইথ নন প্রেজুডিস হয়, তাহলে আমাদের মতো অ্যাটর্নি আমরা একটা মোশন ফাইল করলে জাজ এটা রিওপেন করবে। আচ্ছা, মানে আরেকজন অ্যাটর্নিকে নিয়ে রিওপেন করে উনি চাইলে ওনার কেসটি আবার পুনর্জীবিত করতে পারে। কিন্তু ভাই এখানে একটা জিনিস আছে, বাট আই হ্যাভ টু চেক যে নাইসেফে কি ওটা কোন স্ট্যাটাস আছে, নাইসেফে একটু দেখতে হবে যে আচ্ছা, একটু কি ওপেন নাকি, ওটা কি হয়েছে, জাজ কি করলো না করলো, আগের লয়ারটা কি মিস করছে কোনো ডেডলাইন, ওরা কি কোনো রকম মোশন ফাইল করছে নাকি, একটু আমার একটু ডিটেইল একটু রিসার্চ করতে হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। আমাদের আর কেউ লাইনে আছেন? আচ্ছা, দুঃখিত, আর কেউ নেই। আচ্ছা, যেমনটা আমি ছিলাম এই দর্শকের প্রশ্নটা আগে আপনাকে যে প্রশ্ন করলাম, আমরা বারবার আপনিও বলছেন ওয়েজের ব্যাপারটি বলছেন, ওয়ার্কের কম্পোজিশনের ব্যাপারটি বলছেন। যদি সে ওই প্রতিষ্ঠানে কর্মরত থাকে বা কাজের সময় আঘাতপ্রাপ্ত হয়, সেটা একটা দিক। কিন্তু কেউ যদি কাজের মধ্যে না, যেটা আপনিও বলেছেন, যদি কেউ কোনো একটা রেস্টুরেন্টে খাবার কিনতে যায় বা কোথাও রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে, অথবা আরো বিভিন্ন কারণ হতে পারে, যিনি ওই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত না, এরকম কেউ যদি ইনজুরিতে পড়ে, তাহলে তার কি করা উচিত? ফর এক্সাম্পল, আমি ম্যাকডোনাল্ডসে কাজ করি। এখন ম্যাকডোনাল্ডস থেকে আমি ক্লক আউট করছি। ক্লক আউট করার পর আমি বাইর হওয়ার সময় তখন আমি পড়ে উল্টো স্লিপ খেয়ে বা মানে উষ্টাকে বা ট্রিপ করে আমি পড়ে গেছি। সিম্পল প্রেমিসিস কেস, এটা খেয়ে আর ওয়ার্কার্স কম হবে না। আচ্ছা, কিন্তু ওয়ার্কার্স কম না হলে তাহলে কি, আমি কিন্তু তাহলে ওয়েজ লস পাচ্ছি না। আমি ওই যে ইকোনমিক লস, যেটা আমাদের একটা ইকোনমিক লস আছে, আমাদের পেইন এন্ড সাফারিং আছে, তাই না? দুইটা রকমের রিকভারি করি আমরা। আমাদের ইকোনমিক লস সাইডে আমাদের কোনো রিকভারি নাই। হ্যাঁ, যদি আমি ব্যথা পাওয়ার পর যদি আমি 1 মাস 2 মাস 3 মাস 1 বছর যদি কাজ না করতে পারি, তখন কি হবে? আমি তখন একটা ক্যালকুলেট করব যে আমার ক্লায়েন্ট 1 বছরে কত টাকা বানাতো, ওই অত টাকা প্লাস আমার পেইন এন্ড সাফারিং, যেটা আমি ব্যথার জন্য যেটা আমি রিকভারি করতে যাচ্ছি, এই দুটোকে আমি অ্যাড করব। অ্যাড করে আমি ওটা ইন্স্যুরেন্স কোম্পানিকে আমি রিপ্রেজেন্ট করবো যে দেখো, আমার ক্লায়েন্টের ইকোনমিক লস হচ্ছে প্রায় $20,000 or $40,000 1 বছরে যে কাজ করতে পারে নাই, আর হচ্ছে আমার পেইন এন্ড সাফারিং জন্য তুমি আরো কিছু টাকা দিবা। তো এই দুটো অ্যাড করে তখন আমি হচ্ছে ফাইল করবো। শান্ত ভাই, there is another thing আমি একটু আমার দর্শকদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে 80% তো পে করলো গাড়ির ক্ষেত্রে, রাইট? তো আমার কিন্তু স্টিল আমার ক্লায়েন্ট ধরেন আর্ন করতে হচ্ছে $5,000 মান্থলি, ইন্স্যুরেন্স কোম্পানি পে করলে হচ্ছে মাত্র $2,000। $2,000 পে করলে কি হলো, আমার কিন্তু ইকোনমিক লস ইন এক্সেস অফ বেসিক ইকোনমিক লস আমার $3,000। তবে $3,000 যদি আমার 1 বছর পর আমি যদি কেসে সেটেল করি, তাহলে কি হলো, আমার $36,000 প্লাস আমার ইনজুরি যে আমি ক্যালকুলেট করতেছি আমার কেসের ভ্যালুটা, এই দুটো আমি অ্যাড করে আমি তখন আমি কেসটা আমি নেগোশিয়েট করবো। সেম গোজ টু ওয়ার্কার্স কম্প টু। তো ওয়ার্কার্স কম্পে যখন আমার ক্লায়েন্ট আর্ন করতে হচ্ছে $33,000, তো আমাকে ওখানে দিতেছে মাত্র 66%, which is about $1,800. তাহলে আমার ইকোনমিক লস ইন এক্সেস অফ বেসিক ইকোনমিক লস ইজ
$1,200 পার মান্থ। আমি ওইটাকে আমি টাইমস বাই 12, যদি আমার 1 বছর যদি কাজ না করতে পারে আমি ওইটা অ্যাড করে প্লাস আমি ওয়ার্কার্স কম্পের যে আমার যে পেন এন্ড সাফারিং এটা মিলে আমি পরে নেগোশিয়েট করবো। আচ্ছা, সেটা তো একটা দিক গেল। আচ্ছা, আমাদের এই টাইপের মধ্যে আরেকটা বড় একটা টাইপ হচ্ছে আপনার রংফুল ডেথ ক্লেমস। অনেকেই নানা কারণে দুর্ঘটনাক্রমে মৃত্যুবরণ করে, পরিবারের জন্য একটি বড় মানে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে কি কেউ ক্লেম করতে পারে, আর করলে সেটা কি ধরনের মানে ক্ষতিপূরণ পাওয়ার অধিকার রাখে? এটা হচ্ছে আমরা যখন মারা যাই, এটা আমরা যখন মারা যাই আমাদের কিন্তু কেসের ভ্যালু কম। আমাদের কেসের ভ্যালুটা তখনই বাড়ে আমি কতক্ষণ সাফার করছি মরার সময়, মারা যাওয়ার সময় আমি কতক্ষণ সাফার করছি। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি যে একটা অল্প বয়সের ছেলে হই, আল্লাহ মাফ করে আমি যদি মারা যাই, আমার নেক্সট 40 ইয়ার্স আমরা এক্সপার্ট হায়ার করব, কিন্তু নেক্সট 40 ইয়ার্স আমি কত টাকা কামাই করতাম বা আমি কত টাকা আমার কামাই কাজ করে আমি কত টাকা আমি ইনকাম করতে পারতাম, ওইটা হচ্ছে আমার মেইন সেটেলমেন্টটা অন এ রংফুল ডেথ কেস। যে আমি যদি সাথে সাথে যদি আমাকে কেউ গাড়ি দিয়ে মারলো, আমি সাথে সাথে মারা গেলাম, আমার পেইন এন্ড সাফারিং ভাইয়া ইজ জিরো। ওইটার জন্য 1 টাকাও আমি পাবো না, আমার পেইন এন্ড সাফারিং নাই, কারণ আমি তো মারাই গেছি, আমি কোনো সাফারিং করি নাই। হ্যাঁ, সবাই বলবে থানোর এটা কেমন কথা বললা তুমি, আমি মারা গেছি আমার সাফারিং নাই কেমনে? বাট দ্যাটস হাউ দ্য ল ওয়ার্কস। যে আপনি যদি সাথে সাথে মারা যান তাহলে আপনার কোনো পেইন এন্ড সাফারিং এর ভ্যালু হচ্ছে জিরো। কিন্তু আমি যদি আজকে আমি একটা অ্যাটর্নি, আমি ফিউচারে আমি অনেকগুলো টাকা কামাবো, এই ভ্যালুটা হচ্ছে আমার মেইন লসটা। আচ্ছা, আর হচ্ছে আমি এই যে অ্যাক্সিডেন্ট হইলো, আমি 3 কোমাতে চলে গেছি, জিরো ভ্যালু। কিন্তু আমি 6 ঘন্টা ডাক্তার আমাকে চেষ্টা করছে আমাকে ঠিক করার জন্য, সুস্থ করার জন্য, আমাকে উপরে কাজ করছে 7 ঘন্টা 8 ঘন্টা চলে গেছে। এই 7-8 ঘন্টার ব্যয় অনেকগুলো টাকা রংফুল ডেথ কেস। আচ্ছা, বুঝতে পারছি। তারপরে এটা তো একটা টাইপ, মানে আমরা যে টাইপগুলো নিয়ে আলোচনা করছি, আপনি ঠিক আছে আপনার কথা, কিন্তু এটাও তো একটা টাইপ। অনেকে এটারও ক্লেম করতে পারে যদি উনি মনে করে যে এটাতে ওনার রাইটস ক্ষতিগ্রস্ত হয়েছে। থানুর ভাই, আমাদের একজন দর্শক আছেন, দুঃখিত আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা এতক্ষণ যে এই টাইপগুলো নিয়ে আলোচনা করলাম, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে ক্ষতিপূরণটা পাওয়া যায়, সেই ক্ষতিপূরণটা কোন কোন ক্যাটাগরিতে দেওয়া হয়? যেমন লাইক দ্যাট আপনি মেডিকেল এক্সপেন্সের কথা বলা যায়, যেমন দেখা যাচ্ছে আপনি যেটা বললেন, আমরা বারবার আলোচনা করেছি ওয়ার্কার কম্পোজিশন, তার বর্তমান কাজের যে ইনকামের ক্ষতি এবং ফিউচারে যে তার ক্ষতি হতে পারে। তো এরকম আর কোন কোন ক্যাটাগরিতে একজন মানে যিনি ক্লেম করছেন ক্ষতিগ্রস্ত, উনি কোন কোন জায়গায় আসলে এই ক্ষতিপূরণটা পেতে পারেন বা কি ধরনের ক্ষতিপূরণ পেতে পারেন? আই থিঙ্ক আপনি সবগুলো সাইডই ধরছেন, খালি একটা সাইড ধরা হয়, সেটা হচ্ছে কম্প্যানিয়ন কেস। এখন আমার ওয়াইফ, আমি হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করছি, হ্যাঁ, আমাকে একজনকে মারছে, তো আমার ওয়াইফের কি করতে হলো, কাজটা ছেড়ে দিতে হয়েছে। তো লস অফ কম্প্যানিয়নশিপ আমরা বলি, লস অফ কম্প্যানিয়নশিপ কি, আমার ওয়াইফের সারাদিন আমাকে টেক কেয়ার করতে হলো, আমি তাকে ওইভাবে লভ করতে পারলাম না, আমি আর তার জন্য আমি কিছু করতে পারলাম না, তাহলে কি হলো, একটা ওয়াইফের কিন্তু একটা ক্লেম হইলো। ওয়েজ লস, ইকোনমিক লস, যেটা আমি বললাম যে ইকোনমিক লস ইন এক্সেস অফ বেসিক ইকোনমিক লস, এটা তো একটা জিনিস। পেইন এন্ড সাফারিং আমরা কথা বললাম, পেইন এন্ড সাফারিং হচ্ছে মেইনলি পার্সোনাল ইনজুরি কেস। আর থার্ডলি হচ্ছে কম্প্যানিয়ন কেস, যে লস অফ কম্প্যানিয়নশিপ। যখন আমরা কেস ফাইল করি, আমরা ওয়াইফকেও কিন্তু নাম পার্টি বানাই, প্লেন্টিফ, কিন্তু সে কিন্তু গাড়ির ভিতরে ছিল না, তাও আমরা ওয়াইফকে কেন ঢুকালাম? কারণ ওয়াইফের কিন্তু লাইফটা পুরো চেঞ্জ হয়ে গেছে আফটার দি অ্যাক্সিডেন্ট। সো ওয়াইফের একটা ক্লেম হয়ে যায়, তখন হচ্ছে লস অফ কম্প্যানিয়নশিপ কেস বলে আমরা এটাকে। তো এইটাই আমাদের হচ্ছে ইকোনমিক লস ইন এক্সেস অফ বেসিক ইনকাম লস, পেইন এন্ড সাফারিং, কম্প্যানিয়নশিপ। আর ওয়ার্কার্স কম্পের একটা জিনিস আছে ভাইয়া, সেটা হচ্ছে সেকশন 32 সেটেলমেন্ট। সেকশন 32 সেটেলমেন্টটা কি? সেকশন 32 সেটেলমেন্ট হচ্ছে যেটা বললাম যে আমি কাজ করতে পারি না 6 মাস, 7 মাস, 8 মাস, 8 মাস পর আমার অর্থোপেডিক বলবে যে এই থানন, তোমার হাতটা ঠিক হয়ে গেছে, কিন্তু 20% জীবনও ঠিক হবে না, 80% ঠিক হয়ে গেছে। তো এই 20% এর জন্য একটা স্কেজুল লস অফ ইউজ আর সেকশন 32 একটা সেটেলমেন্ট, এই সেটেলমেন্ট গুলো দেওয়া হচ্ছে ওয়ার্কার্স কম্প। আচ্ছা, সেই জায়গাটাতে আপনি বললেন মানে যে একটা হচ্ছে ইকোনমিক্যাল, একটা নন ইকোনমিক্যাল, দুটো ভাগে ভাগ করা ক্ষতির জায়গাতে। থানুর ভাই, আমাদের একজন দর্শক আছেন ফোনে, আমরা টেলিফোনটা নিয়ে আবার আপনার কাছে আসছি। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্নটি করুন। আপনাকে ধন্যবাদ। আমার নাম মাখলুক, আমি কুইন্স থেকে বলছি। হ্যাঁ মাকলু ভাই, বলুন। অ্যাটর্নি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন। ওয়ার্কার কম্পেনসেশনের কেস এটা, ধরেন একজন কাজ করা অবস্থা আহত হলো, ওয়ার্কার কম্পেনসেশন ফর সাম টাইমস গিভ এ রিডিউস অ্যামাউন্ট অফ স্যালারি,
এবং যদি ফাইনালি সেই ভিকটিম যদি কোনো ডিসএবিলিটি হয়ে যায় অ্যান্ড ইফ শি ক্যান নট অর হি ক্যান নট কাম ব্যাক টু ওয়ার্ক, তো সেক্ষেত্রে কি ওয়ার্কার কম্পেনসেশন কি কোনো একটা লামসাম অ্যামাউন্ট বা কোনো কিছু বা তার দেবে? আচ্ছা হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন হানান ভাই, আপনি শুনতে পেলেন? স্কেজুল লস অফ ইউজ, স্কেজুল লস অফ ইউজ একটা একরকমের। সেই স্কেজুল লস অফ ইউজ কি, যে বডি পার্টের জন্য সে কাজে যেতে পারতেছে না, ওইটার জন্য একটা সেটেলমেন্ট দিবে। হ্যাঁ, এটা হচ্ছে স্কেজুল FLU বলি আমরা। আর সেকশন 32 একটা সেটেলমেন্ট আছে, সেকশন 32 সেটেলমেন্ট দিবে ওয়ার্কার্স কম্প থেকে, যে তুমি আপনি আর কাজ করতে পারবেন না, কাজ করতে গেলেও আপনি 20% আপনার কাজে সবসময় আপনার কম থাকবে। কারণ হচ্ছে ডাক্তার ওই যে অর্থোপেডিক কি বলে দিল যে 80% ভালো হয়ে গেছে, কিন্তু 20% কিন্তু ভালো হয় নাই, আর ওই 20% জীবনে ভালো হবে না। তুই 20% এর জন্য আপনাকে একটা বড় সেটেলমেন্ট দিবে, সেটাকে বলি আমরা হচ্ছে সেকশন 32 সেটেলমেন্ট, আপনাকে অবশ্যই দিবে। আচ্ছা, তার মানে উনি যদি চাই সেটার জন্য, যদি কেউ যদি স্থায়ীভাবে দুর্ভাগ্যক্রমে ডিসএবিলিটির মধ্যে পড়ে যায়, সেক্ষেত্রে ওয়ার্কার কম্পোজিশন একটা সেটেলমেন্টে যাবে, আপনি সেটাই বলছেন? Yes, it's going to be আমাদের যেমন পার্সোনাল ইনজুরি কেসে আমাদের সেটেলমেন্ট গুলো অনেক বড় হয়, অনেক বড় হয়, 1, 2, 3, $4 million। ওয়ার্কার্স কম্পের সেটেলমেন্ট গুলো কিন্তু এত বড় হয় না। ওয়ার্কার্স কম্পের সেটেলমেন্ট গুলা রেঞ্জ ওয়াইজ, যে পার বডি পার্ট, পার পার্সেন্টেজ হিসাবে, যদি কতদিন আপনি কাজ করতে পারছেন না, ওই যে যেই কাজগুলো মেইনলি ওয়ার্কার্স কম্প পে করে হচ্ছে সেকশন 32 বা যেই সেটেলমেন্টটাই হচ্ছে আপনি কাজ যতদিন করতে পারবেন না বা ফিউচারে আপনি কতদিন কাজ করতে পারবেন না, ওইটার উপরে কিন্তু বেসিক করে আপনার ওয়ার্কস কম্প সেটেলমেন্টটা পান। আচ্ছা, স্কেজুল লস অফ ইউজ এগুলো সব ইনডেমনিটি ওয়াইজ ওরা ক্যালকুলেট করে বেসিক্যালি, যে তুমি কত উইক পর্যন্ত ওরা পে করবে। আচ্ছা, আর সেক্ষেত্রে যদি মানে আমরা আরো একটা টার্ম পরিচিত আছে থার্ড পার্টি, মানে যেখানে অন্য কেউ দায়ী, মানে যেটাকে বলা হচ্ছে থার্ড পার্টি দায়ী থাকে মাঝামাঝি অবস্থানে, মানে যিনি বা যেখানে হচ্ছে সেটি হলে, সেক্ষেত্রে আসলে করণীয় কি? আমরা তো আমাদের নিউ ইয়র্ক স্টেটের ল হচ্ছে যে উই ক্যানট সু আমাদের এমপ্লয়ারকে। এখন যদি আমি আমার ফার্মে যদি পড়ে যাই, আমার এমপ্লয় যদি পড়ে যায়, আমাকে সু করতে পারবে। কিন্তু আমাদের পার্কিং লটে আমরা একটা থার্ড পার্টি হায়ার করি আমাদের স্নো ক্লিন করার জন্য। আমি যদি তখন স্নোতে পড়ে যাই বা আমার এমপ্লয় যদি স্নোতে পড়ে যায়, আমার এমপ্লয় কিন্তু আমাকে সু করতে পারবে না, কিন্তু সু করবে হচ্ছে আমার স্নো কন্ট্রাক্টরকে। এটি হচ্ছে থার্ড পার্টি। সো আমরা যখনই একটা ওয়ার্কার্স কম্প কেস পাই, আমি তো হচ্ছে পার্সোনাল ইনজুরি, আমি চাই হচ্ছে থার্ড পার্টি কোথায় আছে, কারণ আই ক্যানট সু ইউর এমপ্লয়ার। আমি কি করবো, আমি খুঁজি একটু আমাকে ফ্যাক্স বলো, ফ্যাক্স বলে চেষ্টা করি যে ঠিক আছে একটা সামহাউ একটা থার্ড পার্টিকে আমি ইনভলভ করতে পারিনি। এটি হচ্ছে থার্ড পার্টিরা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের সময়ও খুব কমে আসছে, মানে এই যে আমরা আলোচনা করলাম এতক্ষণ ধরে যে ক্ষতি ব্যাপারগুলো, আসলে সেইটি একটি তো মানুষের আসলে এই আর্থিক অনুদান দিয়ে আসলে ক্ষতি মাপা যায় না। আসলে সত্য কথা, মানুষের জীবনের মূল্য বা মানুষের শরীরের অঙ্গের মূল্য এর চেয়ে অনেক বেশি। কিন্তু তারপরেও যারা অনেকেই আমাদের কমিউনিটিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু সঠিক প্রমাণ অথবা সঠিক কারণে তিনি ক্ষতিগ্রস্তটি পায়নি। আমি যদিও বা শুরুতে এই কথাটি আপনাকে বলেছিলাম, তারপর আমাদের সময় শেষ, যদি আপনি একটু বলতেন যে একজন যখনই ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন সাথে সাথে তাকে কি কি করা উচিত, লাইক দ্যাট ছবি তোলা, তারপরে প্রমাণ রাখা, বা এটা যদি একটু সংক্ষেপে বলতেন আমাদের, মানে অনেকে হয়তো জানে না যে কি করবে এই জায়গাগুলোতে। গাড়ি দিয়ে ধরি, অটো অ্যাক্সিডেন্টে কি পুলিশ রিপোর্ট না থাকলে উইটনেস, সিম্পল, ডান। প্রেমিসিস কি মানে হচ্ছে ট্রিপ করে ব্যথা পেলাম বা স্নোতে পড়ে ব্যথা পেলাম, অ্যাম্বুলেন্স, হসপিটাল, রাইট অ্যাওয়ে, ডান, গেল। এটা হচ্ছে স্লিপ অ্যান্ড ফল। কুকুর কামড়ের সাথে সাথে ডক্টরের কাছে যেতে হবে। কেন? টু চেক যে রেবিস শট দেওয়া লাগবে নাকি, আমার ভ্যাকসিন শট দেওয়া লাগবে নাকি। ডগ বাইট গেল। কাজের ব্যথা, ওয়ার্কার্স কম্প, সুপারভাইজারকে জানাও, এইচআরকে জানাতে হবে তাড়াতাড়ি যে আমি কিন্তু এই যে ব্যথাটা পেলাম। আর যদি আমরা যে হ্যান্ডিম্যান হিসেবে যদি আমরা কনস্ট্রাকশন কারোর বাসা পার্সোনালি করতে চাই, তাহলে হচ্ছে একটু ক্রিটিক্যাল, ওগুলো ব্যথাগুলো অনেক বড় হয়, তো ওগুলো অটোমেটিক ওরা ডক্টরের কাছে যায়, কারণ কনস্ট্রাকশনের ব্যথাগুলো সবসময় বড় হয়, ছোট ব্যথা হয় না, তো ওরা অটোমেটিকলি ওরা ডক্টরের কাছে যায়, উইচ ইজ গ্রেট। আর আমরা ভাইয়া উই ক্যান টক অ্যাবাউট কনস্ট্রাকশন কেসেস, একটা ফুল সেশন আমাকে দিবেন, আমি ফুল সেশন আমি পুরো এক্সপ্লেইন করবো। কারণ হচ্ছে লেবার ল আছে সেকশন 240, সেকশন 200, এটা দিয়ে আমাদের কি করতে হয় যে ল্যান্ড মানে ওনার কি সুপারভাইজ করছে নাকি,
এই ওনার কিভাবে ইনভলভ ছিল এই ব্যথাটাতে, এই ওনারটা কি কোনো কিছু সাপ্লাই করছে নাকি, ল্যাডার একটা দিছে নাকি যদি রুফের থেকে পড়ে যান, বা ল্যান্ডলর্ড কি ছিল না নাকি, বা কি এটা কি 2 ফ্যামিলি হাউস নাকি এটা সিঙ্গেল ফ্যামিলি হাউস, এইগুলো অনেক ফ্যাক্টরস গুলো আমাদের কাজ করে। সেটা তো অবশ্যই আপনাকে অবশ্যই আমরা নিয়মিত পাবো, হয়তো আমরা অন্যদিন এই জায়গাটাতে আলোচনা করব। আমাদের সময় খুবই কম, যদি আপনি আমাদের 1 মিনিটের মধ্যে যদি বলতেন, আমাদের একটা ইস্যু ছিল সেটা হচ্ছে প্রপার্টি ড্যামেজ। আমাদের অনেকেরই আছে তাদের প্রপার্টি ড্যামেজ হয় বা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, সেই প্রপার্টি ড্যামেজের ক্ষেত্রে কিভাবে ক্ষতিপূরণ পেতে পারে? প্রপার্টি ড্যামেজ, there are 2 kind of property damage. একটা হচ্ছে গাড়ির ক্ষতি যখন গাড়ি অ্যাক্সিডেন্টের সময় হয়, আরেকটা হচ্ছে যেমন আমরা যে কয়েকদিন আগে বাফলোতে অনেক স্নো স্টর্ম হয়েছিল, স্নো স্টর্ম হওয়াতে কি অনেক মানুষের গাছ মানুষের বাসায় পড়ছে, ওইটা কিন্তু এক রকমের প্রপার্টি ড্যামেজ। তো কি করবো আমি হচ্ছে আমার ক্লায়েন্টটা যত, আমি এটা ফ্রিতে আমি সবার জন্য করছি, সবাই আমার সাথে রিচ আউট করছে, আমি সবাইকে আমি লেটার প্রেজেন্ট করছি যাদের বাসার গাড়ি গাছগুলো ছিল, ওদেরকে বলছি তোমরা গাছ এটা ঠিক করো, আদারওয়াইজ উই ক্যান সু ইউ। তাই সেজন্য তোমরা কি করবে, যে লেটারটা আমরা তোমাকে দিচ্ছি এই লেটারটা তোমরা হ্যান্ড ওভার করো তোমার ইন্স্যুরেন্স কোম্পানি, আর ইন্স্যুরেন্স কোম্পানিকে বলো তাড়াতাড়ি যেন আমার সাথে রিচ আউট করে। আর গাড়ির যে অ্যাক্সিডেন্টের পর যে ওইটা যে প্রপার্টি ড্যামেজটা আমরা বলি, সেটা ইজ আ ডিফারেন্ট বিস। আমি খালি একটা 1 মিনিটে বা জাস্ট 30 সেকেন্ড আমি বলবো, প্লিজ আপনার ফুল কভারেজ নেবেন সবসময়। যদি আপনাদের $10 করে বেশিও দিতে হয়, $20 করে যদি বেশিও দিতে হয়, আমি জানি আমাদের সব ড্রাইভার হচ্ছে TLC প্লেটেড, সবার অনেক টাকা দিতে হয় যদি ফুল কভারেজ নিতে হয়, কিন্তু আল্লাহ মাফ করুক যদি গাড়ি অ্যাক্সিডেন্ট সবাই করে, আপনার যদি দোষ হয়, আপনাদের কিন্তু যে টিএলসি প্লেটে যে আপনারা যে আমেরিকান ট্রানজিট ইউজ করেন, আমেরিকান ট্রানজিটের কেসে আমার 50টা কেস আছে, আমেরিকান ট্রানজিট একজনের কাছেও ফুল কভারেজ নাই। তখন আমার ক্লায়েন্ট অস্থির হয়ে যায় যে আমার তো ফুল কভারেজ নাই, প্লাস আমারই দোষ, আমি এখন করবো কি? সেক্ষেত্রে আপনার পরামর্শ থাকছে যে ফুল কভারেজের জন্য। ধানুন ভাই ধন্যবাদ আপনাকে। যদিও বা আপনি বাফেলোতে থাকেন, কিন্তু আপনাকে কি নিউ ইয়র্কের সিটির বা অন্যান্য জায়গার মানুষ যদি চায়, আপনি কি সেবা দিতে পারেন আপনার প্রতিষ্ঠান থেকে কি? Absolutely, ভাইয়া। ফর এক্সাম্পল এই মান্থে আমি অলরেডি প্রায় 45টা ক্লায়েন্টস পাইছি, 45 ক্লায়েন্টসের মধ্যে প্রায় 10টা ক্লায়েন্ট আছে ফ্রম নিউ ইয়র্ক সিটি। আচ্ছা, সেটাও বিশেষ খবর। যারা আমাদের দর্শকরা রয়েছেন তারা এই ধরনের কেসের মধ্যে আছেন, আপনারা যেমন শুনলেন থানুন ভাই যে কোনো জায়গা থেকেই সেবা দিতে পারে। ধন্যবাদ থানুন ভাই আমাদেরকে এত রাতে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। অন্যদিন হয়তো অন্য বিষয় নিয়ে আপনার সঙ্গে আবারও আমরা আলোচনা করব। দর্শক, সেই সঙ্গে আপনাদেরও বিশেষ ধন্যবাদ। আপনারা শুনলেন এতক্ষণ আমরা আলোচনা করলাম যে আপনি যদি পার্সোনাল ইনজুরিতে পড়েন বা আপনি কোনো কারণে যদি কাজের জায়গায় বলেন বা যে কোনো পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হন, তাহলে সেক্ষেত্রে কিভাবে আপনি ক্ষতিপূরণ পাবেন। যদিও বা এটা দুর্ভাগ্যক্রমে বা দুর্ঘটনা, আমরা কেউ চাই না কেউ ক্ষতিগ্রস্ত হোক বা দুর্ঘটনায় পড়ুক, কিন্তু আপনি যদি কোনো কারণে পড়ে যান, আপনার অধিকার আছে সেখান থেকে ক্ষতিপূরণ পাওয়ার। তবে সেই জন্য কিছু প্রসিডিউর মেনটেন করতে হবে, যেমনটি আমাদের অ্যাটর্নি মহোদয় বলছেন। তবে সবকিছু ছাপিয়ে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে জীবনে চলার পথে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। দেখেন, ক্ষতিপূরণ পাওয়ার থেকে আপনি নিজেকে মানে ক্ষতির মধ্যে না পড়ার যে ব্যবস্থা সেটি করতে পারলে আপনার জীবন যেমন রক্ষা পাবে, আপনার পরিবারও তেমন সুন্দর থাকবে, সেই প্রত্যাশা আমাদের সবার। আজ এ পর্যন্তই। অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।